এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এতে প্রদর্শিত ঘটনা, স্থান অথবা চরিত্র কাল্পনিক। যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। আজকের ঘটনার শুরু তখন যখন একাকী শুনশান সড়কে হঠাৎ কারো ডাক ভেসে আসে, কিন্তু পেছনে ফিরে তাকিয়ে দেখা গেল কেউ নেই। তাহলে কে ডেকেছিল তাকে? কল্পনা নাকি অজানা কোনো আত্মা? উত্তরের খোঁজ পেতে হলে পুরো গল্পটা শেষ পর্যন্ত দেখতেই হবে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে। আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ, যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা, যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও। আমাদের খুঁজে নিন ইনস্টাগ্রামেও হরর বাংলা নামে, জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে, আর শুনে নিন প্রতিটি এপিসোড স্পটিফাইয়ে। যেখানেই থাকুন। বর্ষার একটা দিন ছিল। টানা কয়েক দিনের বৃষ্টিতে চারদিক ভিজে স্যাঁতসেঁতে হয়ে উঠেছিল। পেছনের বাগানে কাদা জমে গিয়েছিল এবং ঘরের জানালার কাঁচে জলছাপ জমে একটা অদ্ভুত ধূসরতা তৈরি করছিল, যেন বাইরের বাস্তব জগৎটা ক্রমে দূরে সরে যাচ্ছে। ঠিক এমন এক বিকেলে আমি সেই চিঠিটা পেলাম। আমার নাম রাহুল, আমি একজন পোস্টম্যান। বছর 5 হয়ে গেল এই শহরের দক্ষিণ পাড়ায় চিঠি বিলি করছি। এখন সময়টা এমন যে চিঠির সংখ্যা দিন দিন কমছে। ইমেল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব জায়গা দখল করে নিচ্ছে। কিন্তু কয়েকটা পুরনো বাড়িতে এখনো কাগজের চিঠি আসে। বেশিরভাগই পুরনো আত্মীয়, জমির দলিল বা ব্যাংকের নথি। সেগুলোর মধ্যে এমন কিছুই থাকে না যা মনে রাখার মতো। কিন্তু সেদিন আমার বাইকের ব্যাগে একটা চিঠি দেখে থমকে দাঁড়ায়। চিঠিটার খাম ছিল ঘন হলুদ, একটু পুরনো ধাঁচের। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, চিঠিটার কোনো প্রেরকের নাম বা ঠিকানা ছিল না। শুধু লেখা ছিল, বিল্ডিং নং 34, শ্যামবাজার, কলকাতা, রোহিণী সেন। আমি এই নামটা আগেও শুনিনি। ঠিকানাটা ছিল আমার রুটেই, কিন্তু অনেক দিন সেখানে চিঠি যায় না। বিল্ডিংটা প্রায় খালি হয়ে গেছে। কয়েকটা ফ্ল্যাট তালাবদ্ধ, বাকিগুলো ভাড়া বাড়ি। আমার একটু কৌতূহল হলো, বিশেষত চিঠিটার গন্ধে একটা পুরনো জং ধরা কাগজের মতো গন্ধ ছিল। এমন গন্ধ আগে কোনো চিঠিতে পাইনি। ঠিকানা অনুযায়ী পৌঁছলাম। 34 নম্বর বিল্ডিংটা 3 তলা। লোহার গেটটা খোলা ছিল, অথচ সিঁড়ির নিচে কোনো দারোয়ান নেই। উপরে উঠে দেখি 2য় তলার বাঁদিকের ফ্ল্যাটে ছোট্ট একটা প্লেট, রোহিণী সেন। বেল বাজালাম, কেউ দরজা খুলল না। ঠিক তখন পেছন থেকে একজন বৃদ্ধা এসে দাঁড়ালেন। শাড়ি পরা, মুখে একটা উদাস ভাব। তিনি জিজ্ঞাসা করলেন, চিঠি এনেছেন? আমি বললাম, হ্যাঁ, রোহিণী সেন নামে। উনি কি বাড়িতে আছেন? তিনি একটু হাসলেন, তারপর বললেন, এই ফ্ল্যাটে কেউ নেই, গত 3 বছর ধরে ফাঁকা। আর রোহিণী সেন, উনি তো মারা গেছেন প্রায় 4 বছর আগে। আমি প্রথমে কিছু বলতে পারছিলাম না। ভুল তো হতে পারে না, ঠিকানা একদম সঠিক, খামের উপর নামও পরিষ্কার লেখা। তখন ভাবলাম হয়তো কোনো আত্মীয় পুরনো ঠিকানায় পাঠিয়েছে। তাহলে চিঠিটা কাকে দেব? আমি জিজ্ঞাসা করলাম। বৃদ্ধা বললেন, আপনি চাইলে আমার কাছে রাখতে পারেন, আমি অ্যাসোসিয়েশনে জমা রাখব, কেউ নিতে এলে বুঝে নেবেন। কিন্তু ঠিক তখন ফ্ল্যাটটার দরজা থেকে একটা টিক টিক শব্দ হলো। আমরা দুজনেই চমকে পেছন ফিরে তাকালাম। দরজাটা সামান্য ফাঁকা ছিল, যেন ভিতর থেকে কেউ একটু খুলে আবার বন্ধ করে দিয়েছে। বৃদ্ধা এবার আর কিছু বললেন না। আমি একটু কাঁপা হাতে চিঠিটা তার হাতে দিতে চাইলাম, কিন্তু ঠিক তখন খামের ওপর চোখ পড়ে গেল। খুব ছোট অক্ষরে নিচের ডান কোনায় লেখা, শুধু রাহুলের হাতে পৌঁছবে, 3য় রাতে খুলতে।
আমার শিরদাঁড়ায় দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। এটা তো আমার নাম। কে জানে আমি চিঠি বিলি করি? কে এই চিঠি পাঠালো? আর কেন বলা হচ্ছে তৃতীয় রাতে খুলতে? বৃদ্ধা আমার হাত থেকে চিঠিটা নিতে গিয়ে চোখ পড়তেই পড়ে গেল লেখার ওপর। তারপর কিছু না বলে একপাশে সরে দাঁড়ালেন। তাহলে আপনি চিঠিটা রেখে দিন, তবে খোলার সময় সাবধানে থাকবেন। এই বাড়ির ইতিহাসটা একটু ভারী। আমি আর কিছু বলিনি। খামটা ব্যাগে রেখে ফিরে গেলাম, কিন্তু মনের মধ্যে প্রশ্নের ঘূর্ণিপাক চলতেই থাকল। চিঠি কার? তৃতীয় রাতেই বা কেন? আর কে জানে আমার নাম? পরের দিন অফিসে কাজ করলেও মনটা ছিল অস্থির। চিঠিটার ভিতর কি আছে সেটা জানার আগ্রহে সারা দিন কেটে যায়। রাতেও ঘুম ঠিকমতো হয় না। আর সেই রাতে ঘুমোতে যাবার আগেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমার ঘরের জানালার কাছে ভোর রাতে একবার ঠুক ঠুক শব্দ হয়। পর্দা সরিয়ে দেখি কেউ নেই, শুধু কাঁচে ঘোলাটে জায়গায় আঙুল দিয়ে আঁকা একটা বাক্য, তোমার জন্যে অপেক্ষা করছি, সময় শেষ হয়ে আসছে। চোখের পাতা ভারী হয়ে এলেও ঘুম আর আসে না, এবং আমি বুঝতে পারি এই চিঠিটা শুধু একটা কাগজের টুকরো নয়, এটা একটা ডাক মৃতের জগৎ থেকে। তৃতীয় রাত। রাত 11টা বাজে। ঘরের আলো নরম, কিন্তু জানলার পর্দার ফাঁক দিয়ে এক রাশ অন্ধকার যেন ঢুকে আসছে। বাইরের রাস্তা নিস্তব্ধ, পাখির ডাক নেই, কুকুরও যেন আজ চুপ করে আছে। শহরের কলরব থেমে গেছে, আর এই নীরবতার মাঝে আমি বসে আছি, হাতে সেই হলুদ চিঠিটা। 3 দিন ধরে আমি চিঠিটাকে একটা লোহার টিনের বাক্সে রেখে দিয়েছিলাম। খুলেনি, কারণ যতবার সেটা হাতে নিয়েছি মনে হয়েছে যেন ভিতর থেকে কিছু একটা নড়ে উঠছে। নিছক কল্পনা বলে ভেবেছিলাম, কিন্তু আজ সন্ধ্যার পর থেকে আমার বাড়ির আশেপাশে কেমন একটা অনুভূতি, একটা ভারী চেপে ধরা হাওয়া। আমি যে রুমে থাকি সেটা বাড়ির এক কোণে। দেওয়ালে পুরনো কাঠের তাক, তার ওপর একটা আয়না রাখা আছে। আয়নাটা পুরনো, আমি খুব একটা ব্যবহার করি না, তবে আজ সন্ধ্যায় দাঁড়াতেই আয়নায় আমার পিছনে কিছু একটা নড়াচড়া করতে দেখলাম। ঘুরে দেখি কিছু নেই। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে। আমি জানি সময় এসেছে। টেবিলের উপর চিঠিটা রাখলাম। হলুদ খামটা অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে আছে। তার ঠিক নিচে সেই ছোট লেখাটা, শুধু রাহুলের হাতে পৌঁছবে, তৃতীয় রাতে খুলতে। আমি ধীরে ধীরে খামটা ছেড়ে খুললাম। ভিতরে একটা ছেঁড়া কাগজ। হাতে নিতেই বুঝলাম এটা টাইপরাইটারে লেখা, কিন্তু শব্দগুলো কেমন যেন অসমান, কিছু জায়গায় হালকা, কিছু জায়গায় গভীর, যেন লিখেছে কেউ খুব অস্থির হাতে। চিঠির লেখাটা এরকম, রাহুল, যখন তুমি এটা পড়বে আমি থাকব না, কিন্তু সময়ের বাঁকে যা হারিয়ে যায় তারও একটা ছায়া থেকে যায়। আমার নাম রোহিণী সেন, এই বাড়ির পুরনো বাসিন্দা। এই বাড়িতে আমার মৃত্যু হয়নি, বরং আমি এখান থেকে হারিয়ে গিয়েছি। 3 বছর আগে আমি এক রাতে এক চিঠি পেয়েছিলাম। চিঠিটার ভাষা অজানা, কিন্তু তার অর্থ আমার জানা। যাকে মৃত আত্মার চিঠি বলা হয় তার মধ্যে একটা ছিল আমার জন্যে। সেটাতে লেখা ছিল, আমি কিছু ভুল করেছি, আমারই এক কর্ম, এক অন্যায়ের ফল আমাকে ভোগ করতে হবে। সেই রাত থেকেই আমার ঘরের আয়নায় আর নিজেকে দেখতে পেতাম না। দেখতাম অন্য এক মুখ, এক মেয়ে যার চোখ কেবল কাঁধে। সে আমাকে বলতো, ফিরে দাও যা আমার। আমি জানি না ঠিক কি ছিল সেটা, কিন্তু আমি তোমার কাছে অনুরোধ করছি রাহুল, তুমি যদি এই চিঠিটা পেয়ে থাকো তবে এটা মানে তুমিই পছন্দ করা হয়েছে। তুমি হয়তো ভাবছো আমি কেন লিখলাম তোমার নাম, কারণ তুমিই শেষ মানুষ যে আমার বাড়ির চিঠি নিয়ে এসেছিলে, এবং তুমিই শেষ যার নাম এখনও আয়নার মধ্যে ওঠে। তুমি যেদিন ঘুমোতে যাবে জানালার বাইরে তাকিও, দেখবে সে দাঁড়িয়ে আছে, আর তার হাতে থাকবে আরেকটা চিঠি, যেটা তোমার জন্যে, তোমার প্রিয় রোহিণী। আমি চিঠিটা পড়ে থমকে গেলাম। কিছুক্ষণের জন্যে ঘরের শব্দ থেমে গেল। টেবিলের ওপর রাখা কাগজে কিছু একটা হালকা শব্দ হলো, একটা বাতাস যেন চিঠিটাকে ছুঁয়ে গেল। ঠিক তখনই জানলার কাঁচে আবার সেই ঠুকঠুক শব্দ। আমি ধীরে উঠে গেলাম, পর্দা সরালাম। অন্ধকারে একটা ছায়া দাঁড়িয়ে, খুব স্পষ্ট নয়, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা একজন নারী,
চুল ছড়ানো, সাদা শাড়ির মতো কাপড়ে মোড়া, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না, আর তার ডান হাতে কিছু একটা ঝুলছে। চিঠি? না, দেখতে চিঠির মতো নয়, এটা একটা পুতুল, কিন্তু পুতুলটার মুখ যেন আমার মতো। আমি চিৎকার করে জানলার পর্দা আবার টেনে দিলাম। পিছনে ফিরে আয়নার দিকে তাকাতেই আমার পায়ের নিচে বরফ ঠান্ডা হয়ে উঠল। আমার প্রতিচ্ছবিতে আমি একা নই, আমার ঠিক পিছনে দাঁড়িয়ে একটা মেয়ে, যার মুখে নেই কোনো চোখ। আমি জানালার পর্দা টেনে দিয়েছিলাম, কিন্তু কিছুতেই মাথা থেকে সরাতে পারছিলাম না সেই ছায়া মূর্তির কথা। তার হাতে যে পুতুলটা ছিল সেটা হুবহু আমার মুখের মতো, তাতে কোনো সন্দেহ নেই। মাথার ভেতর একটা কাঁপুনি বয়ে চলেছিল, আর গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা পেরিয়ে গেছে। আমি উঠে দাঁড়ালাম, ধীরে ধীরে আয়নার দিকে এগিয়ে গেলাম। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল মেঝে কেঁপে উঠছে। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই আমি যেন নিজের ভিতরে ঢুকে যাচ্ছি এমন অনুভব হতে লাগল। আগের মতো এবারও প্রতিচ্ছবিতে আমি একা ছিলাম না। আমার পিছনে সেই মেয়ে, নির্বাক, নিঃশব্দ, চোখহীন সেই মুখ। এইবার আমি আর পিছনে ফিরে তাকালাম না, একদৃষ্টে তাকিয়ে রইলাম আয়নার প্রতিচ্ছবির দিকে। মেয়েটা আমার দিকে এগিয়ে এলো ধীরে ধীরে। আমার শরীর নিথর, নিস্তব্ধ, আমি শুধু তাকিয়ে থাকলাম, চোখের পাতাও পড়ল না। তখন হঠাৎ করেই পিছনে কার যেন নিঃশ্বাস পড়ল, আমার গলার একদম কাছে। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু সেই নিঃশ্বাসটা আরেকটু কাছে এলো, আরেকটি কণ্ঠস্বর কানে আসলো, তুমি আমার জায়গায় চলে এসেছ। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজই বেরোলো না। একটা ঠান্ডা স্পর্শ আমার ঘাড়ে। তখনই খেয়াল করলাম আমার ছায়া, যা আয়নায় ছিল, সেটা আর নড়ছে না। আমি একটু নড়তেই দেখি আয়নার প্রতিচ্ছবি স্থির। আমার শরীর কাঁপতে লাগলো। পিছনে ঘুরে দেখলাম না, কিন্তু অনুভব করছিলাম ঘরে আমি আর একা নেই। হঠাৎ একটা হালকা ঝাঁকুনি লাগলো পিছনের দেয়ালে রাখা পুরনো কাঠের তাকটাতে। এক বই পড়ে গেল মেঝেতে। আমি এগিয়ে গিয়ে বইটা তুললাম, একটা পুরনো ডায়েরি, রোহিণীর ডায়েরি। আমি কাঁপা হাতে খুললাম ডায়েরিটা। প্রথম পাতায় লেখা, এই ডায়েরি পড়লে বুঝবে কে আমি, কেন আমি এখানে, আর কেন তোমাকেই আমার জায়গা নিতে হবে। আমি ডায়েরি পড়তে শুরু করলাম। 14ই আগস্ট 1995। আজ আমার 18 বছর পূর্ণ হলো। বাবা একটা আয়না এনে দিল, পুরনো রাজকীয় আয়না। বলল এটা নাকি আমাদের পরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া। আয়নাটা দেখতেই অদ্ভুত লাগল। মাঝে মাঝে মনে হয় এর ভিতরে অন্য কেউ বসে আছে। রাত হলেই নিজের ছায়া বদলে যায়। 17ই আগস্ট 1995। গতকাল রাতে আয়নার ভিতরে নিজের ছায়া দেখতে পাইনি। দেখলাম এক অচেনা মেয়ে, চোখ নেই, কেবল ফাঁকা দুই গর্ত। সে আমার দিকে তাকিয়েছিল। এরপর থেকে আমার শরীরে অদ্ভুত পরিবর্তন। ঘুম আসে না, ঘরের জিনিসপত্র নিজের জায়গা বদলায়, জানালা খুলে যায়। 20 আগস্ট 1995। আজ রাতে সে আমার ঘাড়ে হাত রেখেছে, বলেছে, তুমি বেশি দিন থাকবে না রোহিণী। আমি দাদুর কাছে সবকিছু বললাম। দাদু বললেন আয়নাটা অভিশপ্ত, অনেক আগেই সেটা একটা মৃত আত্মার বাসস্থান হয়ে গেছে। 21 আগস্ট 1995। দাদু আজ সকালে মারা গেলেন। কোনো অসুখ ছিল না, শুধু সকালে তার ঘরে একটা চিঠি পাওয়া গেছে, সেই অক্ষরে লেখা যেটা আয়নার ভিতরের মেয়েটা ব্যবহার করে। চিঠিতে লেখা ছিল, পরবর্তী আত্মা বেছে নেওয়া হয়েছে। ডায়েরিটা পড়ে আমি কেঁপে উঠলাম। আমার মনে পড়ল চিঠির খামে এক জায়গায় লেখা ছিল, শুধু রাহুলের হাতে পৌঁছবে। আমি বুঝতে পারছিলাম এটা কাকতালীয় না, আয়নাটা এখনো ওই ঘরেই আছে, আর সেই ছায়া, সেই মেয়েটা, সে এখন আমাকেই বেছে নিয়েছে। হঠাৎ আমার পেছনে বাতাসটা ভারী হয়ে উঠল। ঘরের প্রতিটা দেয়াল থেকে যেন ধীরে ধীরে কান্নার শব্দ আসতে লাগল। বইয়ের পাতা উল্টে চলেছে নিজে থেকে, জানালার পর্দা নড়ে উঠছে, অথচ বাতাস নেই। আর আয়নার সামনে সে দাঁড়িয়ে, চোখে রক্ত, মুখে থমকে থাকা ভাঙা হাসি, হাতে সেই পুতুল যেটার মুখ আমার। সে এবার আমার নাম নিচ্ছে ঘুরে ঘুরে, রাহুল, রাহুল, রাহুল।
আমি কিছু একটা করতে হবে বুঝলাম। এই ছায়াকে আমি এখানেই থামাব। তখনই একটা খেয়াল এলো, ডায়েরির শেষ পাতায় একটা প্যারা লেখা ছিল, এই ছায়াকে বন্ধ করতে হলে যাকে সে বেছে নেয় তাকেই আয়নার ভিতরে ঢুকতে হবে। আমার বুকটা কেঁপে উঠল। আয়নার দিকে তাকালাম, সে হাসছে, একটা ব্যাকা ভয়ঙ্কর হাসি। আমি জানি পরের রাতে সব কিছু বদলে যাবে। রাত তখন প্রায় ৩টে। জানলার বাইরে গা ছমছমে নিস্তব্ধতা, আর ঘরের ভেতরে এক অদ্ভুত চাপা গন্ধ, যেন পচা ফুলের মতো বাতাসে ভাসছিল। আমি ডায়েরির শেষ পাতাটা আবার খুলে পড়ছিলাম। তাকেই আয়নার ভেতরে ঢুকতে হবে, এই লাইনটাই মাথার মধ্যে বারবার গুনগুন করে বাজছিল। ঘরের ঘড়িতে হঠাৎ করেই কাঁটাগুলো বন্ধ হয়ে গেল। আয়নার দিকে তাকাতেই দেখি সে আবার তাকিয়ে আছে আমার দিকে। এবার তার চোখে এক অদ্ভুত রক্তমাখা তেজ। সে আর আগের মতো চুপ ছিল না, এবার তার ঠোঁট নড়ছিল এবং আমি শুনতে পাচ্ছিলাম তার কণ্ঠস্বরে একটাই কথা বারবার, তুমি আমার জায়গায় এসেছ, এবার তোমার পালা। আমি ডায়েরির ভাঁজে রাখা সেই চিঠিটা হাতে নিলাম। একটা অদ্ভুত কায়দায় লেখা ছিল, যেন কালির বদলে কারোর রক্ত দিয়ে লেখা। রোহিণীর খাঁচা এখন খালি। রাহুল, তুমি মুক্তি চাও তো? তবে তার জায়গায় যাও। আয়না খুলবে রাতের ঠিক ৩:৩৩। হঠাৎ বাইরে ঠান্ডা বাতাস বয়ে এলো। খোলা জানলার পর্দা ফাঁসিয়ে ফাঁসিয়ে দুলছিল। আয়নার কাছে নিজেকে আর দেখতে পাচ্ছিলাম না, শুধু একটা ছায়া দাঁড়িয়েছিল, চুল খুলে রাখা, সাদা পোশাকে, নড়াচড়া করছিল না। ঘরের ঘড়িতে থেমে গেল ৩:৩৩। আর তখনই তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে।